আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ জানালো মন্ত্রণালয়। সমন্বয়হীনতার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ত্রাণ পাচ্ছে না মন্তব্য। 2014-18 ভোটে ইসি সদস্যদের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রুল। সরকার কোনো দলের নিবন্ধন বাতিল চায় না মন্তব্য। রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না, অর্থ উপদেষ্টার নির্দেশ। কারখানা পুড়িয়ে দেওয়ায় উদ্যোক্তাদের উদ্বেগ। এবং কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ে ঘেরাও কর্মসূচিতে ব্যাপক সহিংসতা, 2 শতাধিক বিক্ষোভকারী আটক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তাহলে হচ্ছে বিস্তারিত সংবাদে। বন্যায় প্রতিদিনই মৃত্যু বাড়ছে। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে জানানো হয়, সমন্বয়হীনতার কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার মানুষ ত্রাণ পাচ্ছেন না। পানি কমার সাথে দুর্ভোগও বাড়ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। তারা এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে প্রায় 6 কোটি টাকা পেয়েছেন বলে জানান। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশের 11টি জেলায় বন্যায় প্রতিদিনই মৃত্যু বাড়ছে। বন্যায় এ পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে শুধু কুমিল্লায় 10 জন মারা গেছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসন সহ যৌথভাবে কাজ করলেও বন্যায় মৃত্যু কমানো যাচ্ছে না। পানিবন্দী পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর 1টা পর্যন্ত 12,07,429টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27, এর ভিতরে কুমিল্লা 10, ফেনী 1, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 5, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 ও কক্সবাজার 3। নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে 2, আগে যেটি ছিল মৌলভীবাজারের। কেন এত মৃত্যু? প্রশ্ন ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। আমরা শুধুমাত্র দুর্গম এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে অন্যদের পক্ষে যাওয়াটা কষ্টকর। বাট সবার আমাদের হেল্প লাগবে, সবার এই সমন্বিত প্রচেষ্টাটা লাগবে, সবাই আমাদের ওই উদ্যোগীটা হতে হবে। আমরা যদি নিজেরা কাজ করতে চাই তাহলে হয়তো সমন্বয়হীনতা থাকবে। আমাদেরকে সবাইকে ওই আঞ্চলিক যে সমন্বয় কেন্দ্রগুলো আছে, জেলা উপজেলা পর্যায়ে, এগুলোকে আমাদের ফোরফ্রন্টে রেখে কাজ করতে হবে। সমন্বিতভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান দুর্যোগ উপদেষ্টা। ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিলেও নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানান তিনি। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। এখনও পর্যন্ত আমাদের যা জানা আছে এই ধরনের নতুন কোনো এলাকা এখনো প্লাবিত হয়নি। পানি কমে গেলে গণরান্না কর্মসূচি শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আমরা আপাতত শুকনো খাদ্যের যে কর্মসূচিটি সেটি চলমান, কিন্তু আমরা পরবর্তীতে গণরান্নার যে কর্মসূচি সেটিতে আমরা শীঘ্রই যাব। কারণ হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো যখন ঠিকঠাক মতো রান করবে তখন আশ্রয় কেন্দ্রগুলোতেই আমরা প্রতিদিন প্রায় 4 লক্ষ মানুষের রান্না করা খাবারের ব্যবস্থা আমরা করব। বন্যায় সন্তোষজনক ভূমিকা না রাখায় রেড ক্রিসেন্টের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন যোগ দেওয়া স্বাস্থ্য সচিব। সিলের ফটোকপি দেখাবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 2014-2018 সালে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেওয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবী জানিয়েছেন, নির্বাচন কমিশনারদের নিয়োগ অবৈধ হলে ওই সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ব্যক্তির বিচার হবে, কোনো দলের নিবন্ধন বাতিল চায় না সরকার। এরপরে আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। গত 18 আগস্ট 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী।
এতে নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল যাওয়া হয়। রিটের শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। রুনের টার্মে বলা হয়েছে যে 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে, এটি স্বাভাবিক, রিজনেবল এবং যৌক্তিক। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি শুরু হয়েছে। তবে এই রিটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। আইনজীবীরা জানিয়েছেন রিট আবেদনের পরবর্তী শুনানি 1 সেপ্টেম্বর। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে কোনো ব্যবসায়ীকে অহেতুক হয়রানি করা যাবে না, কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। একই সাথে চট্টগ্রাম বন্দর সহ সবখানে গ্রাহককে দ্রুততম সময়ে পণ্য খালাস সহ রপ্তানি সেবা দিতে হবে। ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠকে আটা, ভোজ্য তেল, ডাল, চিনি সহ ভোগ্যপণ্যের সরবরাহ, উৎপাদন এবং মজুত নিয়ে অবহিত হয়েছেন তিনি। কারখানা পুড়িয়ে দেওয়া, ভাঙচুরের মতো আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগের কথা জানান উদ্যোক্তারা। দায়িত্ব নেওয়ার তৃতীয় সপ্তাহে প্রথম কর্মদিবসে ব্যস্ততম সময় অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক দিয়ে শুরু। Of course, we'd like to see more foreign direct investment from the UK into Bangladesh. এরপর বিজিএমই এর নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে মত বিনিময় করেন অর্থ উপদেষ্টা। আমাদের ফ্যাক্টরিগুলি অন অ্যান এভারেজ প্রায় 16-17 দিন প্রোডাকশন করতে পারে নাই, যার ফলেই আমাদের হয়তো নেক্সট মান্থে গিয়ে একটু ক্রাইসিস দেখা যেতে পারে। আমরা ওই জন্যে মাননীয় উপদেষ্টার কাছে আমরা একটা মাসের একটা সফট লোনের জন্য রিকোয়েস্ট করেছি। 3 দিন, 7 দিন, 6 দিন আমি কাজ করতে পারি নাই, তাতে আমার কয়েক লক্ষ পিস প্রোডাকশন ব্যাকলগ হয়েছে। আমি শিপমেন্ট করতে পারি না, আমার বায়ার এয়ার শিপমেন্ট করতে বলছে। ওই টাকা আমি $6 কেজিতে আমি এক্সপোর্ট করছি, আমি কোথেকে টাকা দেবো? আমরা লোন চাচ্ছি, আমরা তো মুফতে কোনো অনুদান তো চাচ্ছি না। উইথ ইন্টারেস্ট উইল পে। তৈরি পোশাক মালিকদের পর অর্থ উপদেষ্টা বৈঠক করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি পরিচালনা পর্ষদের সঙ্গে। বায়ারদের মধ্যে যেটা একটু আস্থার অভাব ছিল, সেই বিষয়টাই এখানে আলোচনা হয়ে আসছে। তোমার ওখানে যদি তুমি নিরাপত্তাহীনতায় ভুগো, তাহলে তুমি কার সাথে কন্ট্যাক্ট করবা? সে তোমার রেস্কিউ করবে। পুলিশ ইজ নট স্টেবল ইয়েট। এয়ারপোর্টের থেকে একটা স্যাম্পল কালেকশন করতে 7 থেকে 10 দিন সময় লাগে। চিটাগাং পোর্টে কনজেশন, কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে। ভোগ্যপণ্য আমদানিকারক এবং উৎপাদক 6টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। আগুন দেওয়া, ভাঙচুর, এগুলো যাতে দেশের সম্পদ, এখানে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, মাননীয় উপদেষ্টা মহোদয় বলছি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কমিটিতে আলাপ হয়েছে, আবারও বলবে, আমাদের কনসার্নটা ওখানে জানিয়ে দিবে। নিরাপত্তা যতটুকু পারি দেব, আমরা দিক থেকে যতটুকু অ্যাসিওর করি যে বিদেশি কেন দেশেও বিদেশি তাদেরও দেওয়া হবে। পরপর 4টি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। সরকারের দিক থেকে কোনো রকম বাধার সৃষ্টি না, বরং কিছু বাধা থাকলে বাধাটা সরিয়ে দেওয়া। জোর করে যে ট্যাক্স দেয় তাকে জোর করে নেওয়া, আর যে দেয় না তাকে ছেড়ে দাও, এগুলো এখন হবে না। লিকেজ যেন না হয়, স্যার আজকে যেটা ইনস্ট্রাকশন দিলেন, যাতে যেই রেভিনিউটা আমাদের যেই সময়ে আসার দরকার সেই সময় যেন আমরা আনতে পারি। ব্যবসায়ীদেরকে ফুল কনফিডেন্সে এনে, আস্থায় এনে আমরা তাদের কাছ থেকে রেভিনিউ আর্ন করব, এটাই। 16 বছরের জঞ্জাল দূর করে আর্থিক ও রাজস্ব খাতে সুদিন ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কোটাবিরোধী আন্দোলনের সময় গুলি করে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর হাসানুল হক ইনুকে এবং এক দফা রিমান্ড শেষে রাশেদ খান মেননকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। এবার আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। কোটা আন্দোলনের সময় রাজধানীতে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে
হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 14 দলীয় জোট নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। সে সময় আদালতের বাইরে তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। হাসানুল হক ইনুর বিরুদ্ধে তো শুধু হত্যার অভিযোগ নয়, আসলে বিষয়টা হচ্ছে যে 14 দলের যেই মিটিংটি শেখ হাসিনার নেতৃত্বে করা হয়েছিল, যে মিটিং থেকে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতার উপরে গণহত্যা চালানোর যে সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল, সেই সিদ্ধান্তের মূল কুশীলব ছিলেন হাসানুল হক ইনু এবং এই রাশেদ খান মেনন গং। এদের সিদ্ধান্তের প্রেক্ষিতেই পরবর্তীতে ছাত্র জনতার উপরে গণহত্যা চালানোর উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছিল পুলিশ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী কর্তৃক। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে চায় পুলিশ। আদাবর থানার মামলায় রাশেদ খান মেননকে 10 দিনের রিমান্ডে চাইলে 7 দিন মঞ্জুর করেন আদালত। পরে একই আদালতে হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানার হত্যা মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতের ফরওয়ার্ডিংয়ে বলা হয়েছে যে দুইজনকে দুটি থানার মামলায় নেওয়া হয়েছে। রাশেদ খান মেননকে নেওয়া হয়েছে আদাবর থানার একটি হত্যা মামলায়, আর হাসানুল হক ইনুকে নেওয়া হয়েছে নিউ মার্কেট থানার হত্যা মামলায়। দুটি ফরওয়ার্ডিংয়েই মোটামুটি একই কথা বলা হয়েছে যে এনাদের পরিকল্পনায় এবং নির্দেশনায় এই গণহত্যা চালানো হয়েছে। আদালত এলাকায় ছিল সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কলকাতায় আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচিতে পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 2 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শুধু কলকাতা পুলিশের হাতে আটক হয়েছেন 126 জন। তাদের মধ্যে 103 জন পুরুষ এবং 23 জন নারী। নবান্ন অভিযানে আন্দোলনকারীদের পাশাপাশি 15 পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ এডিজি সুপ্রতিম সরকার। নবান্ন আন্দোলন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে হলেও প্রকৃত ছাত্র সমাজ এই অভিযানে ছিল না বলে মন্তব্য করেন তিনি। নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার পশ্চিমবঙ্গ জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে এর বিরোধিতা করেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। একে বাংলার বিরুদ্ধে চক্রান্ত বলেছেন দলটির এক নেতা। বিজেপির ডাকা বাংলা বন্ধ কর্মসূচি ব্যর্থ করার আহ্বান জানিয়েছেন তিনি। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বলেছে এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। গত 6 আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরস্কের ওই হামলাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিন বারবার বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সাথে আরও বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছেন। এবারে রয়েছে কৃষি সংবাদ। শরীয়তপুরে উচ্চ ফলনশীল আউশ ধানের ফলন ভালো পাওয়ায় আবাদ বাড়ছে। জেলার মোট আউশ আবাদের অর্ধেকের বেশি হয় ভেদরগঞ্জ উপজেলায়। কৃষি বিভাগের অনুপ্রেরণায় উফশি জাতের আউশ আবাদে স্থানীয় জাতের চেয়ে প্রায় দ্বিগুণ ফলন পাচ্ছেন কৃষক। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরের খাদ্য চাহিদা পূরণে অন্যতম ফসল আউশ ধান। স্থানীয় কৃষি বিভাগ গত 3 মৌসুম ধরে আউশের ফলন বাড়াতে উফশি সহ উন্নত জাতের ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে। ভেদরগঞ্জ উপজেলার প্রায় 80% জমিতে এবার উফশি সহ উন্নত জাতের আউশ আবাদ করছেন কৃষক। আমরা এই ধানটা করলে অল্প সময়ের ভিতরে 90 দিনের ভিতরে আয় পরে এটা আমাকে ফলনও ভালো হয়,
আবার আমরা খায়া ব্যস্ত পারি। আগে দেশীয় জাত আমরা যখন চাষ করতাম দেখা যায় আমাদের বিঘা প্রতি খরচ হয়ে যেত প্রায় 7 থেকে 8 হাজার টাকা, আমরা ধান পাইতাম সর্বোচ্চ 7 মণ কি 8 মণ। বর্তমানে এই উন্নত জাত চাষ করার ফলে আমাদের দেখা যায় বিঘা প্রতি ওই একই খরচ হয়, 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়, কিন্তু আমাদের উৎপাদন আগের থেকে ডাবল হয়ে এখন দেখা যায় 16 থেকে 18 মণ ধান উৎপাদন করতে পারি। এসব ধান আবাদের ফলে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষক অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছেন। খাদ্য ঘাটতি মেটানোর জন্য মূলত এই আউশটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের প্রধান ফসল। তো আগে এখানে লোকাল ধান চাষাবাদ করতো বা স্থানীয় জাত চাষাবাদ করতো, তার পরিবর্তে আমরা চাচ্ছি যে এই অঞ্চলটাতে উপসি জাতগুলা সরবরাহ করার ফলে এখন এই অঞ্চলের 80% জমিতেই এই উপসি ধানগুলো আবাদ হয়ে থাকে। তো এখানে নিজেদের খাদ্য ঘাটতি মেটানোর পরেও তারা অতিরিক্ত ধান বাজারে বিক্রি করতেছে এবং তারা বেশ লাভবান হচ্ছে। শরীয়তপুরে এবার আবাদ করা 14,560 হেক্টর জমির আউশের মধ্যে মেদরগঞ্জ উপজেলায় আবাদ হয়েছে 7,597 হেক্টরে। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উজানের ঢলে প্রতি বছর 2 কোটি টন পলি আসছে তিস্তায়। নদীর পরিচর্যা না হওয়ায় ভরাট হওয়া বুকে পানি ধরে রাখতে পারছে না তিস্তা। তাই প্রতি বছর বন্যা ও ভাঙনে নদী এলাকায় প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা। সংকট উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমাত্র পথ দেখছেন তারা। এসএনুল হক সুমনা ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মেরিনা লাভলি। শুষ্ক মৌসুমের মরুভূমিতে পরিণত হওয়া তিস্তা বর্ষায় হয়ে ওঠে স্রোতস্বিনী। দেশে বৃষ্টি না হলেও ভারতের ছেড়ে দেয়া পানিতে বছরে একাধিকবার আকস্মিক বন্যায় ভাসে উত্তরের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা। প্রায় 5 মাস বন্যা ও ভাঙনের সাথে যুদ্ধ করতে হয় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরের বাসিন্দাদের। পানি তো নামে, পানি ফিরে ওঠে, পানি ফিরে আবার নামে, হ্যাঁ নামে আবার চলে যায়। এই নদী নিকট আসি যাচ্ছে, আমাকে যদি নদীর উপর একটা বেড়িবান দিয়ে দিলে হয়, তাহলে আমার একটা সুবিধা হইলে জমা জমি থাকিলে পানি না উঠিলে তাহলে আমরা সুবিধা মতন বাড়িতে পানো হয়। পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষা বলছে প্রতি বছর উজান থেকে 2 কোটি টন পলি বয়ে আনে তিস্তা। ফলে নদীর তলদেশ ভরাট হয়, বর্ষায় দুকুল ছাপিয়ে জনপদে প্লাবিত হয় তিস্তার পানি। মাত্রাতিরিক্ত পলিতে প্রতি বছর নতুন চর যেমন যাচ্ছে তেমনি গতিপথ পরিবর্তন করছে তিস্তা। প্রতি বছর প্রচুর সিল্ট ক্যারি করে, ন্যাচারালি প্রতি বছরেই 2 কোটি টনের উপরেই পলি আসে এবং গত বছর অক্টোবর মাসে যে ইন্ডিয়ান যে একটা বাঁধের ধসের কারণে সে পলির পরিমাণ আরও বেশি এসেছে। তো এই কারণে তিস্তার যে বেড উঁচু হয়ে গেছে এবং এই কারণে অল্প পানিতে এই যে পাড়ে পানি আঘাত করতেছে এবং ভাঙনের সৃষ্টি হচ্ছে। তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকা সংরক্ষণে তিস্তা মহাপরিকল্পনায় সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। তিস্তা নদীতে প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যায় এবং ভাঙনে যে ক্ষতি হয় তার পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। এই 1 লাখ কোটি টাকা থেকে রক্ষা পাওয়ার জন্য 1200 কোটি টাকা খরচ করলে এটি বন্ধ করা সম্ভব। কিন্তু এই যে শুষ্ক মৌসুম চলে গেল, এ বছরেও এই তিস্তার 2 পাড় সংরক্ষণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। নতুন সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি তিস্তা পাড়ের বাসিন্দাদের। মেরিনা লাভলি, চ্যানেল আই, রংপুর। জানাবো খেলার খবর।